বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ ইন্টেলেকচুয়াল মুভমেন্ট বিআইএম কর্তৃক আয়োজিত আজকের এই গোলটেবিল বৈঠকের আলোচ্য বিষয় বর্তমান সংবিধান ও সাংবিধানিক সংকট উত্তরণের উপায়। আমরা জানি বাংলাদেশের 2024 একটি গণ অভ্যুত্থান হয়েছে, ছাত্র জনতার গণ অভ্যুত্থান। এর মাধ্যমে একটি নতুন পরিবেশ তৈরি হয়েছে। সেই প্রেক্ষাপটে যে সংকট আমাদের সামনে রয়েছে, যে বর্তমান সরকার যে ক্ষমতায় এসেছে, সংবিধানের কোন ধারা বলে বর্তমান সরকার ক্ষমতায় রয়েছে, এটা একটি বিরাট প্রশ্ন জনতার কাছে। সেই জায়গা থেকে আমরা আজকে আলোচনা করব যে আমাদের সংবিধানে বিগত সরকারের আমলে যে সকল পরিবর্তন এসেছে, সেই সকল পরিবর্তনের মধ্যে কি কি সংকট সৃষ্টি হয়েছিল এবং সেই জায়গা থেকে বর্তমান যে সরকার শপথ নিয়েছে তার ভিত্তি কি, এবং আগামী দিনে আমরা যে সংস্কার চাচ্ছি, ছাত্র জনতার যে আশা একটা নতুন বাংলাদেশ গড়া, এই বর্তমান বিদ্যমান সংবিধানকে রেখে নতুন বাংলাদেশ গড়া সম্ভব কিনা, সেই জায়গা থেকে আমরা আজকে আলোচনা করব। আলোচনা আমি রয়েছি সৈয়দ শামসুল হুদা, সেক্রেটারি, বাংলাদেশ ইন্টেলেকচুয়াল মুভমেন্ট বাংলাদেশ। আলহামদুলিল্লাহ, আমি মুফতি আলামিন। আমি গাজীপুর সেন্ট্রাল ল কলেজে পড়াই, আর ঢাকা একটা মসজিদে জুমার নামাজ পড়াই, পাশাপাশি একটি মাদ্রাসাতেও ক্লাস করাই। আমি মুফতি ফৈজুল্লাহ হাবিব, মুহাদ্দিস, জামিয়া ইসলামিয়া নিদাউল কুরআন, আউজপাড়া টঙ্গী এবং ইমাম ও খতিব, 27 রাজনগর জামে মসজিদ টঙ্গী। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মহিউদ্দিন কাসেমি, শিক্ষক ও অনুবাদক, লেখক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ সোয়াইব, মিডিয়া রিসার্চার, ইসিএসএসআর, সংযুক্ত আরব আমিরাত। আসসালামু আলাইকুম। আমি মুফতি মাহমুদ হাসান, শিক্ষা সচিব, নামা আরাবিক মডেল মাদ্রাসা। ধন্যবাদ সকলকে। আমরা এখন মূল আলোচনা চলে যাব। আমাদের যে বর্তমান সংবিধান রয়েছে, সংবিধানের যে সাংবিধানিক বিষয়গুলো রয়েছে, আসলে বর্তমান যে প্রেক্ষাপট, আমাদের যে চাওয়া, বিশেষ করে জাতির এবং তরুণ প্রজন্মের যে চাওয়া, সেই আলোকে আমাদের সংবিধানের যে ধারাগুলো রয়েছে সেই আলোকে কিছু আলোচনা শুনবো এবং আমাদের সংকট উত্তরের বিষয়ে আমরা আলোচনা শুনবো। আলোচনা করছেন অ্যাডভোকেট মাওলানা মুফতি আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, ওয়া বাদ। সম্মানিত দর্শকবৃন্দ এবং ওলামা একরাম, দেখুন, আমাদের বাংলাদেশের যে সংবিধান, এটি রচিত হয়েছে 1972 সালে। তো 72 সালের যে সংবিধান, এই সংবিধান এক নজরে, আমি একটু আগে লিখেছি যে বিষয়টা এক নজরে সংবিধান। এখানে সংবিধানে কি আছে? সংবিধানের শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম আছে। গরম লাগে যদি কোনো ফ্যান। তো সংবিধানের শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম এটা আছে। এটা অ্যাড করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম ছিল না, জিয়াউর রহমান এটা অ্যাড করেছেন, সংবিধানে সংযুক্ত করেছেন। এরপরে সংবিধানের শুরুতে একটা প্রস্তাবনা আছে। প্রস্তাবনা মানে আমরা যে কিতাব পড়ি, এখানে ভূমিকা থাকে বা মোকদ্দমা বলেন, যে যেটা বলে, শুরুতেই সংবিধানটা কেন লেখা হলো বা কি উদ্দেশ্যে লেখা হলো, এই বিষয়ে সামান্য 1 পৃষ্ঠার একটা প্রবন্ধ আছে বা একটা গল্প, একটা লেখা আছে, সন্নিবেশ করা আছে। তো প্রস্তাবনার পরে আছে প্রজাতন্ত্র, অর্থাৎ এই রাষ্ট্রের নাম কি, রাজধানী কোথায়, ভাষা কি, জাতীয় পতাকা, তারপর ইদানিং সংযুক্ত হয়েছে বঙ্গবন্ধুর প্রতিকৃতি বা এই জাতীয় বিষয়গুলো আছে প্রজাতন্ত্রের মধ্যে। দ্য রিপাবলিক, এটা আছে অনুচ্ছেদ 1 থেকে 7 মধ্যে। তো অনুচ্ছেদ 1 থেকে 7 মধ্যে প্রজাতন্ত্র বিষয়ক রাজধানী, জাতীয় পতাকা, সীমানা, রাষ্ট্রের সীমানা, এই বিষয়গুলো বলা আছে। এরপরে আছে রাষ্ট্র পরিচালনার মূলনীতি, ফান্ডামেন্টাল প্রিন্সিপালস অফ স্টেট পলিসি, অর্থাৎ একটা রাষ্ট্র কিভাবে চলবে, তার মূলনীতি কি হবে। তো আমি আপনাদের সামনে প্রথমে সংক্ষেপে বলবো, এরপর প্রত্যেকটা বিষয় নিয়ে আমার কথা আছে, কারণ যেই কথাগুলো না বললে একটা জাতি অন্ধকারে থেকে যাবে। এটা বড় ধরনের সমস্যা তৈরি হয়েছে সংবিধানের মধ্যে, কিন্তু সেই সমস্যাটা কি সাধারণ মানুষ জানে না। যেহেতু আমি এই বিষয়ে লেখাপড়া করেছি বা আমি 2-1 জায়গায় এগুলো পড়াই, এই কারণে আমি এই বিষয়গুলো আপনাদেরকে জানাতে চাই। তো ফান্ডামেন্টাল প্রিন্সিপালস অফ স্টেট পলিসি, রাষ্ট্র পরিচালনার মূলনীতি, এখানে বলা আছে সংবিধানের 8 থেকে 25 অনুচ্ছেদের মধ্যে। এখানে একটা কথা বলা দরকার, তা হলো সংবিধানে মোট অনুচ্ছেদ রয়েছে 153টা, 1 থেকে 153। প্রথমে একটা প্রস্তাবনা, এরপরে সংবিধানের অনুচ্ছেদ 1 থেকে 153, এরপরে আছে এই সংবিধানের তফসিল, যেটাকে ইংলিশে শিডিউল বলে। তফসিল মানে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ডকুমেন্টারি বা গুরুত্বপূর্ণ কিছু কথা সংবিধানের শেষেও এটা সংযুক্ত করা আছে, সেটা আমি এক এক বলছি ইনশাল্লাহ। তো রাষ্ট্র পরিচালনার মূলনীতির পরে আছে মৌলিক অধিকার। এই দেশের মানুষের মৌলিক অধিকার কি কি থাকবে?
এটা হলো ফান্ডামেন্টাল রাইটস, অনুচ্ছেদ 26 থেকে 47। এখানে প্রত্যেক মানুষের কি কি অধিকার থাকবে, এই দেশের মানুষের এই অধিকারগুলো, যেমন চলাফেরার অধিকার, খাওয়ার অধিকার, চিকিৎসার অধিকার, কর্মের অধিকার, তারপরে চলাফেরার স্বাধীনতা, সংগঠনের স্বাধীনতা, তারপরে সব মানুষ আইনের দৃষ্টিতে সমান বিচার পাওয়ার অধিকার রাখে, এই জাতীয় কথাবার্তা, স্বাস্থ্য সেবার সুযোগ পাবে সবাই, সবাই সমানভাবে চাকরিতে এলাও হবে, এই জাতীয় কথাগুলো বলা আছে সংবিধানের মৌলিক অধিকারে। এরপরে দ্য এক্সিকিউটিভ, নির্বাহী বিভাগ, অর্থাৎ একটা রাষ্ট্রের, আমরা জানি একটা রাষ্ট্রের বিভাগ বা মেইন অঙ্গ হলো তিনটা, মেইন অর্গান তিনটা। একটা হলো নির্বাহী বিভাগ, দ্য এক্সিকিউটিভ বলে ইংলিশে এটাকে। তো এটা 48 থেকে 64-র মধ্যে এক্সিকিউটিভ, ও এটা হলো রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আরেকটা অংশ হলো আইনসভা বা সংসদ, যেটাকে ইংলিশে লেজিসলেচার বলে। এরপরে হলো আরেকটা অংশ বিচার বিভাগ। তো নির্বাহী বিভাগ, আইনসভা, বিচার বিভাগ। আইনসভাকে আমরা পার্লামেন্টও বলতে পারি, সংসদও বলতে পারি, একই জিনিস। সংসদ, পার্লামেন্ট বা লেজিসলেচার যাই বলেন, তাহলে একটা রাষ্ট্রের যে মূল তিনটা অঙ্গ, একটা হলো নির্বাহী বিভাগ, আরেকটা হলো আইনসভা বা সংসদ, আরেকটা হলো বিচার বিভাগ। তো নির্বাহী বিভাগটা সংসদের নির্বাহী বিভাগটা সবসময় এই একটা আইন যখন সংসদে তৈরি হয় ওইটাকে সে কার্যকরী করে, আর এই আইন অনুযায়ী বিচার করে বিচার বিভাগ। সংসদে আইন তৈরি হয়, আইন তৈরি হওয়ার পরে এই আইন অনুযায়ী বিচার করে বিচার বিভাগ, আর বিচার বিভাগের ওই বিচারটা কার্যকরী করে, বাস্তবায়ন করে নির্বাহী বিভাগ। ধরেন একটা লোক অন্যায় করেছে, চুরি করেছে অথবা ডাকাতি করেছে, তো এটার এই বিচার বিভাগ, এটা আইনে লেখা আছে, সে এটা চুরি শাস্তি কি ডাকাতি শাস্তি কি লেখা আছে আইনের বইতে, এটা বিচার বিভাগ বিচার করবে, বিচারপতি রায় দিয়ে বাসায় চলে যাবে। কিন্তু এটাকে এক্সিকিউট করবে, এটাকে বাস্তবায়ন করবে থানার পুলিশ অথবা ম্যাজিস্ট্রেট, তারা এক্সিকিউট করবে, তাকে জেলখানায় দিবে, তো সেটা হলো নির্বাহী বিভাগের লোকেরা। তাহলে একটা রাষ্ট্রের তিনটা বিভাগ গুরুত্বপূর্ণ, নির্বাহী বিভাগ, আইনসভা, আরেকটা হলো বিচার বিভাগ। আইনসভাকে আমরা পার্লামেন্ট বলি অথবা সংসদ ভবন বলি, সংসদ বলি, একই জিনিস। তাহলে নির্বাহী বিভাগের কথা বলা আছে সংবিধানে 48 থেকে 64 অনুচ্ছেদের মধ্যে। এর মধ্যে রাষ্ট্রপতির ক্ষমতা এবং রাষ্ট্রপতির মেয়াদ, প্রধানমন্ত্রীর ক্ষমতা, তাদের মেয়াদ, তাদের দায় দায়িত্ব, মন্ত্রী পরিষদের মেয়াদ, তাদের দায় দায়িত্ব, এরপরে অ্যাটর্নি জেনারেল কি কাজ, নিয়োগ বিয়োগ, তাদের সবাই বেতন ভাতা সহ সবকিছু এই বলা আছে নির্বাহী বিভাগের অনুচ্ছেদ 48 থেকে 64-র মধ্যে। এরপরে আইনসভা, লেজিসলেচার, যেখানে সংসদ ভবনে যে আইন তৈরি হয়, এই বিষয়ে বলা হয়েছে 65 থেকে 93 অনুচ্ছেদের মধ্যে। তো এরপরে বিচার বিভাগ, বিচার বিভাগের কথা, বিচার বিভাগকে বলা হয় জুডিশিয়ারি, ইংলিশে জুডিশিয়ারি বলা হয়। তো এটার অনুচ্ছেদ নাম্বার হলো বিচার বিভাগ 94 থেকে 117, অনুচ্ছেদ 94 থেকে 117 বিচার বিভাগ নিয়ে আলোচনা আছে। এরপরে নির্বাচন কমিশন, ইলেকশন কমিশন, এটার সম্পর্কে আলোচনা আছে সংবিধানের 118 থেকে 126 নাম্বার অনুচ্ছেদে। এরপরে আছে মহা হিসাব নিরীক্ষক, অর্থাৎ রাষ্ট্রের সমস্ত টাকা পয়সা প্রতি বছর একবার অডিট হয়। তো দ্য অডিটর জেনারেল অফ বাংলাদেশ, তার দায় দায়িত্ব, নিয়োগ বিয়োগ, তার পদোন্নতি বা তার দায় দায়িত্ব সবকিছু বলা আছে অনুচ্ছেদ নাম্বার 117 থেকে 132, 127 থেকে 132 নম্বর অনুচ্ছেদে। এরপর 133 থেকে 141, এখানে সরকারি কর্ম কমিশন, যেটাকে আমরা পিএসসি বলি, না পাবলিক সার্ভিস কমিশন, তো পাবলিক সার্ভিস কমিশন বা পিএসসি যে বলুক, সরকারি কর্ম কমিশন এর বিষয়ে দায় দায়িত্ব, তারা বাংলাদেশের ছেলে মেয়ে যারা নাকি কলেজ বিশ্ববিদ্যালয় পাশ করে বের হবে তাদের চাকরি কিভাবে দিবে, সরকারি চাকরির সিস্টেম কি হবে, বিশেষ ক্যাডারদের কি হবে, অন্যান্যদের কি হবে, এই বিষয়ে বলা আছে অনুচ্ছেদ নাম্বার 143 থেকে 133 থেকে 141-এ। এরপরে দেশে যখন জরুরি অবস্থা জারি হয়, কিভাবে জারি হবে, কে জারি করবে, কয়দিন জরুরি অবস্থা থাকবে, এই বিষয়টা বলা আছে 141 এর ক, খ, গ, তিনটা অনুচ্ছেদে, 141-এর ক, 141-এর খ এবং 141-এর গ। এরপর আছে সংবিধান সংশোধন। সংবিধান সংশোধন করতে হলে আপনার 2/3 মেজরিটি লাগবে, অর্থাৎ আপনার সংসদ ভবনে আপনি এমপি থাকতে হবে 3/2 আপনার পক্ষে থাকতে হবে এমপি। তো 3/2 এমপি যদি আপনাদের থাকে, যে দলেরই থাকুক, সে সংবিধান সংশোধন করতে পারে। যে কোনো আইন তৈরি করতে হলে 151 জন এমপি হলেই চলে, কিন্তু সংবিধানে হাত দিতে হলে আপনাকে 300 আসনের মধ্যে 200 আসন আপনার পক্ষে লাগবে, এছাড়া সংবিধান সংশোধন করা সম্ভব না। তো সংবিধান সংশোধনের বিষয়টা কিভাবে সংবিধান সংশোধন করা যাবে, এটা বলা আছে 142-এ, অনুচ্ছেদ নাম্বার 142। আর বিবিধ বা মিসেলেনিয়াস, এই বিষয়ে অর্থাৎ একটা রাষ্ট্রের আরো কিছু কথা থেকে যায়, যেমন সরকারের পক্ষে মামলা হয়, বিপক্ষে মামলা হয়, সরকারি খাস জমিগুলোর কি হবে, এরপরে সরকারের বিভিন্ন দায় দায়িত্বে বিভিন্ন
সরকারের বিভিন্ন সংস্থা তাদের বেতন ভাতা কি হবে, এরপরে সরকার বিভিন্ন দেশের সাথে চুক্তি করে, এই চুক্তি কিভাবে করবে, কখন করবে, চুক্তি সংসদে এসে প্রকাশ করতে হবে কিনা, এই জাতীয় বিষয়গুলো বিবিধের মধ্যে বলা আছে 143 থেকে 153 নম্বর অনুচ্ছেদের মধ্যে। তো 153টা অনুচ্ছেদ সংবিধানে 1 থেকে 153, এই অনুচ্ছেদগুলোর পরে আবার 7টা তাফসিল আছে, মানে 7টা সংযুক্তি আছে, 7টা বিষয় তার মধ্যে এই পাতার মানে সংবিধানের পরে এই সংবিধানের যে বই এর মধ্যে এখানে দেওয়া আছে। এটাকে ইংলিশে শিডিউল বলে, বাংলায় তফসিল বলে। তো সেগুলো কি কি? তো সেগুলো হলো, প্রথম তফসিল ধরেন, প্রথম তফসিলটা কি? প্রথম তফসিলটা হলো যে বাংলাদেশের সংবিধান হলো সবচেয়ে বড় আইন। এই আইনের বাইরেও ব্রিটিশ আমলে, পাকিস্তান আমলে যত আইনে বিচার হয়েছে এর মধ্যে যে আইনগুলো দরকার, এই সবগুলো আইনকে বৈধতা দেওয়া আছে, যে অন্যান্য এই সংবিধান ছাড়াও আমাদের এই এই আইন এই দেশে চলবে। সে আইনগুলোর সংক্ষিপ্ত নাম প্রথম শিডিউল বা প্রথম তফসিলে দেওয়া আছে। দ্বিতীয় তফসিলটা বিলুপ্ত হয়েছে। আর তৃতীয় তফসিলে বলা আছে শপথ, অর্থাৎ রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী পরিষদ, এরপরে বিচারপতি, স্পিকার, কে কার কাছে শপথ নিবে, এটা তৃতীয় তফসিলে এটা বলা আছে। এরপরে চতুর্থ তফসিলে বলা আছে যে এই আপনার বাংলাদেশে যখন 1972 সালের সংবিধান যখন তৈরি হয়, এর আগ পর্যন্ত কিন্তু একটা সরকার ছিল, ছোটখাটো একটা সরকার ছিল, তা হলো গণপরিষদ, অর্থাৎ মুজিবনগর সরকার যেটা, অর্থাৎ 1971 স্বাধীনতা ঘোষণার পর থেকে 72 সাল পর্যন্ত, এই সংবিধান তৈরির আগ পর্যন্ত কিন্তু একটা ছোটখাটো একটা গভর্নমেন্ট ছিল, এটা গণপরিষদ বলা হতো। এই গণপরিষদটাকে বিলুপ্ত করা হয়েছে চতুর্থ তফসিলের মাধ্যমে, গণপরিষদ বিলুপ্ত। আরো কিছু কথা বলা আছে, এই 4টা তফসিল কিন্তু ছিল। এরপরে 2011 সালে আওয়ামী লীগ গভর্নমেন্ট আরো 3টা তফসিল যোগ করে। সেই 3টা তফসিল যোগ করে আওয়ামী লীগ গভর্নমেন্ট যেটা করেছে তা হলো, পঞ্চম তফসিল হলো যে শেখ মুজিবুর রহমানের 7ই মার্চের ভাষণ, পুরো ভাষণটা ওই তফসিলে দিয়ে দিয়েছে, যে এটাই তফসিল, পুরো ভাষণ। আর ষষ্ঠ তফসিলটা হলো যে শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষক, এই বিষয়টা উনি কি কথা বলে স্বাধীনতা ঘোষণা দিয়েছেন সেটা এখানে উল্লেখ করে দিয়েছে, যে এই কারণে শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষক, জিয়াউর রহমান না, স্বাধীনতা ঘোষক শেখ মুজিবুর রহমান। আর 7 নম্বর তফসিলে বলা আছে মুজিবনগর সরকার যখন 10ই এপ্রিল 1971 তারা একটা ছোটখাটো সরকার গঠন করে সেই মুজিবনগরে, চুয়াডাঙ্গার মেহেরপুরে। তো তাদের একটা ছোটখাটো ঘোষণাপত্র ছিল, তাদের ঘোষণাপত্রে কি ছিল সেটাকে 7ম তফসিলে ইনক্লুড করে দেওয়া হয়েছে, সেখানে উল্লেখ করে দেওয়া হয়েছে। তাহলে 7টা তফসিল, অর্থাৎ একটা বই লেখার পরেও যদি এই বইয়ের যে গ্রন্থ রচয়িতা তিনি যদি শেষে আরো কিছু কথা দিতে চান, অধ্যায় ভিত্তিক বা সে গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে দিল, এটাকে আমরা তাফসিল বলতে পারি আমরা। তো সংবিধানের পরেও রাষ্ট্রের কিছু গুরুত্বপূর্ণ নথি, কিছু তথ্য, এটা সংবিধানের শেষে তফসিল আকারে, যে প্রথম তফসিল, দ্বিতীয় তফসিল, এভাবে 7টা তফসিল আকারে 7টা গুরুত্বপূর্ণ বিষয় এখানে স্থান পেয়েছে। তো যাই হোক, এই হলো সংবিধানের একটা গ্ল্যান্স, মানে এক নজরে। বাকি কথা হলো এখানে অনেক ধরনের সমস্যা তৈরি হয়েছে, তা হলো আমি আপনাকে একটু জিজ্ঞেস করতে চাই, আমরা সংবিধানে মোটামুটি একটা ভিত্তি বা যে শুরু থেকে শেষ পর্যন্ত ঠিক আছে এটা বুঝতে পারলাম। এখন আমার প্রশ্ন হলো, এই যে সরকার, জি বর্তমান সরকার যে দায়িত্ব গ্রহণ করেছে, একটা নির্বাচিত সরকারকে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে বিদায় নিয়েছে, বর্তমান সরকার কিসের ভিত্তিতে তারা শপথ নিয়েছে এবং তাদের সাংবিধানিক ভিত্তিটাকে? এই বিষয়টা একটু জটিল, কারণ হলো দেখেন, একটা ঘরে যখন আগুন লাগে তখন কে কাকে কিভাবে বাঁচাবে, কে কাকে লাথি মাইরা ঠেলা দিয়ে এখান থেকে বের করে দিবে, কে কাকে কিভাবে ধাক্কা দিয়ে বের করে দিবে, তখন ধাক্কা দেওয়াটা অপরাধ না। এমনি মানুষের ধাক্কা দেওয়া অপরাধ, কিন্তু আগুন লাগছে একজন ধাক্কা মারে ঘর থেকে বের করে দিলে এটা অপরাধ না। এখন বর্তমানে বাংলাদেশের যে অবস্থাটা, এই গভর্নমেন্ট যে ক্ষমতা নিয়েছে, এটা আসলে সংবিধানে কোথাও বলা নাই। তবে আইন বিজ্ঞান যেটাকে আমরা সাধারণ জুরিসপ্রুডেন্স বলি, যারা আইন সম্পর্কে আমরা লেখাপড়া করেছি, জুরিসপ্রুডেন্স বা আইন বিজ্ঞান নামে সারা পৃথিবীতেই একটা আইনের একটা গবেষণা আছে, সেখানে কিছু মূলনীতি আছে। এই মূলনীতিগুলোকে আইনের ভাষায় বলে ডক্ট্রিন। এই ডক্ট্রিন গুলোর মধ্যে একটা ডক্ট্রিন আছে, ডক্ট্রিন অফ নেসেসিটি। ডক্ট্রিন অফ নেসেসিটি মানে যেটাকে আমরা মুক্তাজায়ে হালত বলি, মুক্তাজায়ে হাল, যখন যেটা দরকার, হ্যাঁ অবস্থা ভেদে যখন যেটা দরকার সেটা করে যদি দেশকে বাঁচানো যায়, সেটাও আইনগতভাবে এটা লিগ্যাল হবে। তবে লিগ্যালটা করে নিতে হবে, লিগ্যালটা পরবর্তী একটা পার্লামেন্ট যেদিনই আসুক, সেই পার্লামেন্টের মাধ্যমে যে এই 5ই আগস্ট থেকে এই সময়টা পর্যন্ত, এই যেদিন পার্লামেন্ট বসবে, আজ থেকে 2 বছর, 3 বছর, 5 বছর, যতদিনই হোক, এই মাঝখানের কার্যগুলোকে একটা সাংবিধানিক আলোকে বৈধতা দেওয়া লাগবে। ইন্ডেমনিটি দিতে হবে অথবা ইমিউনিটি দিতে হবে, অর্থাৎ এই যে কাজগুলো বৈধ ছিল এটা দিতে হবে।
এছাড়া সংবিধানের বর্তমান স্ট্রাকচারে ওইভাবে বিষয়টা বলা নাই, কারণ এখানে 58 সংবিধানের অনুচ্ছেদ নাম্বার 58 ছিল। 58 আপনার 58 খ ক খ দুইটাই বাতিল করে দেওয়া হয়েছে। 58 ক এবং খতে ছিল যে নন গভর্নমেন্ট কেয়ারটেকার, নন পার্টি কেয়ারটেকার গভর্নমেন্ট, অর্থাৎ নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার। এই অনুচ্ছেদটা আওয়ামী লীগ গভর্নমেন্ট বাতিল করে দিয়েছে 2011 সালে, যেখানে কেয়ারটেকার গভর্নমেন্টের কোনো সিস্টেমই রাখা হয় নাই। তো যার কারণে এখানে বর্তমান যেটা হয়েছে এটাকে ডক্ট্রিন অফ নেসেসিটি বা প্রয়োজনের তাগিদে এটা বৈধ, এই আইনের মূলনীতি অনুযায়ী এটাকে বৈধতা দেওয়া যাবে। তবে একটা কাজ করতে হবে সর্বসম্মতিক্রমে, তা হলো এই যে আওয়ামী লীগে এই সংবিধানের মধ্যে এমন কিছু ধারা, এমন কিছু অনুচ্ছেদ এখানে যুক্ত করেছে যে আমি একটু পরে আপনাদেরকে বলবো, এগুলো যদি বাতিল করতে হয় তাহলে আওয়ামী লীগের যে সংবিধান সংশোধন হয়েছে 2011 সালে 15ম সংশোধনী, 15তম সংশোধনী, এটাকে বাতিল করতে হবে সুপ্রিম কোর্টের মাধ্যমে। যদি সুপ্রিম কোর্টের মাধ্যমে, প্রধান বিচারপতির মাধ্যমে যদি এটাকে বাতিল করা যায়, যে আওয়ামী লীগ গভর্নমেন্ট তারা যে সংবিধান সংশোধন করেছিল 2011 সালে, ওই সংশোধনীটাই অবৈধ ছিল, তাহলে জাতি বেঁচে যাবে, অনেকগুলো ঝামেলা থেকে জাতি মুক্তি পাবে। এখানে দেখেন, এই যে প্রজাতন্ত্র, রিপাবলিক 1 থেকে 7, এখানে প্রজাতন্ত্রের মধ্যে এখানে 1 থেকে 7, 7-এর ক এবং 7-এর খ নামে আওয়ামী লীগ দুইটা মানে এখানে ব্যাখ্যা যুক্ত করেছে। 7-এর ক এবং 7-এর কতে বলেছে এই সংবিধান রহিতকরণ অপরাধ, স্থগিতকরণ অপরাধ। এরপরে 7-এর খতে বলা হয়েছে যে এই সংবিধানের মৌলিক যে স্ট্রাকচার, সংবিধানের যে মৌলিক চেহারা, এটা পাল্টানো যাবে না, কোনোদিনও পাল্টানো যাবে না। এখন তারা যে বলে দিল যে এইটা পাল্টানো যাবে না, প্রজাতন্ত্র অনুচ্ছেদ 1 থেকে 7 পাল্টানো যাবে না, অনুচ্ছেদ 8 থেকে 25 পাল্টানো যাবে না, অনুচ্ছেদ 26 থেকে 47 পাল্টানো যাবে না। এই যে পাল্টানো যাবে না বলে দিল তারা, এটা কখন বলেছে? 2011 সালের যে 15ম সংশোধনী, 15তম সংশোধনী, সেই সংশোধনীতে এটাকে সংযুক্ত করেছে যে সংবিধানে এগুলো পাল্টানো যাবে না। কিন্তু তাদের সেই সংশোধনীটাই যদি অবৈধ হয় তাহলে আবার জাতি বেঁচে যায়, তখন আবার সংবিধান সহজেই সংশোধন করা যাবে। এছাড়া এখন সংবিধানও সংশোধন করা যাচ্ছে না, এমন একটা প্রবলেম যে কনস্টিটিউশন এখন সংশোধন করা সম্ভব না। এক্ষেত্রে আপনার কাছে আমরা জানতে চাই, যেহেতু আপনি এই বিষয়ে লেখাপড়া করেছেন, সেটা হলো যে এখন যে সময়টা রয়েছে সাংবিধানিক সংকটটা কি কি, মানে আওয়ামী লীগ আমাদেরকে এই যে 15ম সংশোধনী যেটা করেছে, সেই 15ম সংশোধনীর মাধ্যমে আমাদের জন্য কি ক্ষতি হয়েছে, বা রাষ্ট্রের জন্য কি কোনো হুমকি সৃষ্টি হয়েছে কিনা, বা জাতির জন্য কোনো হুমকি সৃষ্টি হয়েছে কিনা, বা এখন যে সরকারের বৈধতার কোনো ভিত্তি নাই এমন একটা অবস্থা সৃষ্টি কিন্তু হয়েছে এই সংবিধানের কারণে। তো সেই জায়গা থেকে সংকটগুলা কি এবং এর থেকে উত্তরণের উপায়গুলো কি কি, আপনি একটা সাংবিধানিক ভাবে আপনাকে শুনতে চাই। আমি বলছি, এক এক করে বলছি। দেখেন, দুইটা দৃষ্টিতে ক্ষতি হয়েছে। একটা হলো ধর্মীয় দৃষ্টিতে বিরাট ক্ষতি হয়েছে। কত বড় ক্ষতি হয়েছে এই দেশের ধর্মপ্রাণ মানুষরা জানেই না, কত বড় ক্ষতি যে 16 বছরে আওয়ামী লীগ করে গেছে। 2 নম্বরে রাষ্ট্রের ক্ষতি হয়েছে। প্রথমে ধর্মীয় ক্ষতিটা বলি, ইসলামিক দৃষ্টিতে ক্ষতি কি করেছে দেখেন। সংবিধানের শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম, এটা তর্জমা বা অনুবাদ ছিল যে ইন দ্য নেম অফ আল্লাহ দ্য মার্সিফুল, দ্য বেনিফিশিয়েন্ট, দ্য মার্সিফুল, অর্থাৎ পরম করুণাময় আল্লাহর নামে শুরু করে দিয়েছি। কিন্তু এটা তর্জমা সুরঞ্জিত শ্যামগুপ্ত তর্জমাটা 2 ভাগ করে দিয়েছে, অর্থাৎ পরম করুণাময় আল্লাহর নামে অবলিক দিয়া পরম করুণাময় সৃষ্টিকর্তার নামে আরেকটা, অর্থাৎ এখানে মুসলিমরাও শামিল হলো, অমুসলিমরা যারা আল্লাহ মানে না সৃষ্টিকর্তা মানে, তারাও যেন এটার মধ্যে শামিল হয়ে যায়। তো বিসমিল্লাহ তর্জমার মধ্যে তারা 2 রকম তর্জমা করেছে, অর্থাৎ পরম করুণাময় সৃষ্টিকর্তার নামে আলাদা একটা লাইন তারা এখানে যোগ করে দিয়েছে, যা ইসলামিক দৃষ্টিতে অন্যায়। 2 নম্বরে দেখেন যে সংবিধানের যে প্রস্তাবনা, প্রিয়াম্বল বলে, এই প্রস্তাবনার মধ্যে ছিল যেটা 2011 সালের আগ পর্যন্ত ছিল, যে সংবিধানের প্রস্তাবনার মধ্যে যে এই সংবিধানের যে মূলনীতি, সংবিধানের মূলনীতি হবে 4টা জিনিস। সেটা কি কি? তা হলো অ্যাবসোলিউট ট্রাস্ট এন্ড ফেইথ ইন দ্য অলমাইটি আল্লাহ, সর্বশক্তিমান আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস। সংবিধানের মূলনীতি 4টা। 1 নম্বর হলো অ্যাবসোলিউট ট্রাস্ট এন্ড ফেইথ ইন দ্য অলমাইটি আল্লাহ, আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাস। 2 নম্বরে ন্যাশনালিজম, জাতীয়তাবাদ। 3 নম্বরে হলো যে সোশ্যালিজম, মিনিং ইকোনমিক এন্ড সোশ্যাল জাস্টিস, অর্থাৎ এই একটা সমাজবাদ। সমাজবাদ হলো এর অর্থ হলো যে সামাজিক এবং অর্থনৈতিক মুক্তি, সামাজিক এবং অর্থনৈতিক মুক্তি। তো এটাকে ইংলিশে বলা হয় সোশ্যালিজম, মিনিং ইকোনমিক এন্ড সোশ্যাল জাস্টিস, অর্থনৈতিক এবং সামাজিক যে মুক্তি, এই মুক্তিটা বলা হয়েছে যে এটা সংবিধানের মূলনীতি, 2 নম্বর মূলনীতি। 3 নম্বরে বলা হয়েছে যে এই আপনার ডেমোক্রেসি
গণতন্ত্র, গণতন্ত্র তাহলে আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস। আরেকটা হলো জাতীয়তাবাদ। এরপরে হলো যে সামাজিক এবং অর্থনৈতিক এবং সামাজিক মুক্তি। আরেকটা হলো গণতন্ত্র। এই চারটা ছিল সংবিধানের মূলনীতি। সংবিধানের মূলনীতি আলাদা, রাষ্ট্র পরিচালনার মূলনীতি আলাদা, কিন্তু সংবিধানের মূলনীতির মধ্যে চারটা জিনিস ছিল। আওয়ামী লীগ গভর্নমেন্ট যেটা করেছে, আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস এটা উঠে দিয়েছে, এটা বাদ। এক নম্বরে আল্লাহর উপর পূর্ণ আস্থা বিশ্বাস, এই লাইনটা টোটালি বাদ দিয়ে দিছে। বাদ দিয়ে তারা যোগ করেছে যে এক নম্বরে জাতীয়তাবাদ, 2 নম্বরে হলো এই সমাজবাদ বা সাম্যবাদ, তো 3 নম্বরে হলো ধর্মনিরপেক্ষতা মতবাদ, 4 নম্বরে গণতন্ত্র। তো তারা এখানে যেটা আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস ওইটা উঠে এখানে যোগ করেছে ধর্মনিরপেক্ষতা মতবাদ, যেটাকে আমরা বলি, এই যে সেকুলারিজম বলি। তো সেকুলারিজম যোগ করেছে আল্লাহর নাম বাদ দিয়া, যে রাষ্ট্রের ভিত্তি হবে আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস, আর ওইটা সরাই তারা দিচ্ছে এখানে সেকুলারিজম, যে মানুষ জানেই না, এত বড় অন্যায় করেছে আওয়ামী লীগ। এরপরে দেখেন রাষ্ট্র পরিচালনার মূলনীতি, ফান্ডামেন্টাল প্রিন্সিপাল অফ স্টেট পলিসি। এখানে 8 নম্বর অনুচ্ছেদে এখানে বলা হয়েছিল যে আপনার ওই যে সংবিধানের যে 4টা মূলনীতি, ইন দ্য অ্যাবসলিউট ট্রাস্ট এন্ড ফেইথ ইন দ্য অলমাইটি আল্লাহ, ন্যাশনালিজম, সোশ্যালিজম, মিনিং ইকোনমিক এন্ড সোশ্যাল জাস্টিস, এরপরে ডেমোক্রেসি, এই 4টা বিষয় যে ছিল, এই 4টা বিষয় এখানেও আরেকবার উল্লেখ করা হয়েছে, যে 8 থেকে 25-এর মধ্যে 8 নম্বর অনুচ্ছেদে এখানেও বলা হয়েছে যে আল্লাহর প্রতি আস্থা ও বিশ্বাস এটা যেমন সংবিধানের মূলনীতি হবে, অনুরূপভাবে রাষ্ট্রেরও মূলনীতি হবে আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস। শুরুতেই 8 নম্বর এটা বলা হয়েছে। আওয়ামী লীগ এই গভর্নমেন্ট এই 8 নম্বরের এই জায়গাটুকু ফেলে দিয়েছে, যে না, আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস হতে পারে না, রাষ্ট্রের সমস্ত কাজের ভিত্তি আল্লাহর উপর পূর্ণ আস্থা হতে পারে। আওয়ামী লীগ এটা মনে করে, এই কারণে তারা এটা কেটে দিয়েছে, অথচ মানুষ জানে না। এরপরে দেখেন অনুচ্ছেদ 8 থেকে 25, এরপরে অনুচ্ছেদ নাম্বার 12, এটা হলো সেকুলারিজম। এটা শেখ মুজিবুর রহমান এটাকে যুক্ত করেছিল 12 অনুচ্ছেদে, যে সেকুলারিজম বা ধর্মনিরপেক্ষতা মতবাদ এই দেশে এই রাষ্ট্র পরিচালনার মূলনীতি হবে, কিন্তু জিয়াউর রহমান 5ম সংশোধনীর মাধ্যমে ওইটা বাদ দিয়ে দিয়েছিলেন, যে না, এই দেশে ধর্মনিরপেক্ষতা চলবে না। তো উনি বাদ দেওয়ার পরে এই 85 সংসদ 2011 সালে আওয়ামী লীগ আবার ওইটাকে যোগ করেছে, যে না, রাষ্ট্রের ভিত্তি হবে এই সেকুলারিজম। এরপর দেখেন 25 নম্বর অনুচ্ছেদের 25-এর 2 ছিল যে রাষ্ট্র মুসলিম বিশ্বের সাথে সংহতিমূলক ভ্রাতৃত্বমূলক সম্পর্ক রাখবে। আওয়ামী লীগ এই লাইনটাকে মুছে দিয়েছে। 25-এর 2 মুসলিম বিশ্বের সাথে ভ্রাতৃত্বমূলক সম্পর্ক রাখবে, এটা আওয়ামী লীগ এই সংবিধান থেকে বাতিল করে দিয়েছে, উঠিয়ে দিয়েছে, অথচ মানুষ কেউ জানে না। এরপরে দেখেন এখানে যে মৌলিক অধিকার, ফান্ডামেন্টাল রাইটস, এই মৌলিক অধিকারের মধ্যে 26 থেকে 47, এখানে আপনার এই অনুচ্ছেদ নাম্বার 36, 37, 38, 36-এ বলা আছে ফ্রিডম অফ মুভমেন্ট, চলাফেরার স্বাধীনতা। 37 বলা হয়েছে ফ্রিডম অফ অ্যাসেম্বলি, যেটা নাকি আপনার সমাবেশের স্বাধীনতা। 38-এ বলা হয়েছে ফ্রিডম অফ অ্যাসোসিয়েশন বা সংগঠনের স্বাধীনতা। সবচেয়ে বড় ক্ষতি করেছে এখানে যে 38 নম্বর অনুচ্ছেদে সংগঠনের স্বাধীনতা, এটা 2011 সালের আগে কি ছিল আর পরে কি হলো? 2011 সালের আগে ছিল যে রাষ্ট্রের যে কোনো নাগরিক তার আইন কানুন মেনে, রাষ্ট্রের আইন কানুন মেনে যে কোনো সংগঠন করতে পারবে। কিন্তু 2011 সালে সুরঞ্জিত সেনগুপ্তের অধীনে যেই আপনার সংবিধান সংশোধন হয়েছে, সেখানে তারা 4টা শর্ত দিয়ে দিয়েছে যে এই দেশের যে কোনো সংগঠন করতে পারবে, তবে 4টা শর্ত আছে। 1 নম্বর শর্ত দিয়েছে যে কোনো সংগঠন যদি সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করে তা করতে পারবে না, ওই সংগঠন করা যাবে না। 2 নম্বর দিয়েছে কোনো সংগঠন যদি বৈষম্য সৃষ্টি করে নারী, পুরুষ, ধর্ম, বর্ণ, সেই সংগঠন করা যাবে না। 3 নম্বর শর্ত দিয়েছে কোনো সংগঠন যদি এই জঙ্গিবাদের উদ্দেশ্যে বা সন্ত্রাস ছড়ানোর উদ্দেশ্যে কোনো সংগঠন হয়ে থাকে, সেই সংগঠন এই দেশে করা যাবে না। 4 নম্বরে বলে দেওয়া হয়েছে যে কোনো সংগঠনের চিন্তা চেতনা যদি এই বাংলাদেশের সংবিধানের চিন্তা চেতনার সাথে সাংঘর্ষিক হয়, সেই সংগঠন এই দেশে করা যাবে না। এই সংবিধানের চিন্তা চেতনা ওরা বানায় দিচ্ছে সেকুলারিজম, যেটা নাকি একটা ইমান বিধ্বংসী চিন্তা, সেকুলারিজম, ধর্মনিরপেক্ষতা। তো সুতরাং এই দেশে যে কোনো সংগঠন যদি সেকুলারিজমের বাইরে চিন্তা করে, তারা এই সংবিধানের দৃষ্টিতে অবৈধ। এই অংশটা আওয়ামী লীগ 38 নম্বর অনুচ্ছেদের তারা কিন্তু ঢুকিয়ে দিয়েছে। আমার সঙ্গে সংবিধান আছে, দেখতে পারেন। আর 2011 সালের আগের সংবিধান যদি কারো হাতে থাকে, সে ওইটা মিলিয়ে নিতে পারেন যে 11 সালের আগে কি ছিল আর পরে কি হয়েছে। এরপরে তারা
আরো অনেকগুলো ক্ষতি করেছে, যেগুলো নাকি আমাদের সময়ের অভাবে আমি আলোচনা করতে পারছি না। তো এটা হলো আপনার ইসের আলোকে, অর্থাৎ মানে ধর্মের আলোকে। এবার আসেন রাষ্ট্রের আলোকে। রাষ্ট্রের আলোকে দেখেন, একটা বিচারপতি তার নিয়োগ এবং বিয়োগ দিবে আপনার এই রাষ্ট্রপতি, মানে একটা বিচারপতির নিয়োগ এবং বিয়োগ দিবে রাষ্ট্রপতি, এবং সুপ্রিম কোর্টের এখানে সঙ্গে আলোচনা সাপেক্ষে বিচারপতিদের নিয়োগ বিয়োগ হবে। কিন্তু এটা 96 নম্বর অনুচ্ছেদে এটা 1972 সালে শেখ মুজিবুর রহমান এটাকে যুক্ত করেছিলেন যে না, বিচারপতির নিয়োগ বিয়োগ হবে, এই বিচারপতিকে ইচ্ছা করলে সংসদ সদস্যরা তার চাকরি খাইয়ে দিতে পারবে, তাকে বিচারপতি থেকে অব্যাহতি দিতে পারবে সংসদ সদস্যরা। এটা শেখ মুজিবুর রহমান করেছিলেন বিচার বিভাগকে কন্ট্রোল করার জন্য। কিন্তু এটাকে পরবর্তীতে জিয়াউর রহমান বাতিল করে দিয়েছে। জিয়াউর রহমান তিনি পঞ্চম সংশোধনের মাধ্যমে এটাকে বাতিল করে দিয়েছিলেন। উনি বলেছেন যে না, এখানে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল থাকবে। 96 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল, অর্থাৎ বিচারপতির নিয়োগ বিয়োগ সংসদের হাতে না, এটা রাষ্ট্রপতি এবং আপনার ওই যে প্রধান বিচারপতির মানে একটা সমন্বিত ভাবে পরামর্শক্রমে হবে, কিন্তু সংসদের হাতে বিচারপতির নিয়োগ বিয়োগ হবে না। কিন্তু আওয়ামী লীগ 16 নম্বর সংশোধনী, যেটা পঞ্চদশ সংশোধনীর পরে আরেকটা সংশোধনী করেছে তারা, 16 সংশোধনী। এই 16 সংশোধনীর মধ্যে তারা বলেছে যে না, বিচারপতির নিয়োগ বিয়োগটাও বিচারপতির চাকরি, চাকরি থেকে তাকে বাদ দেওয়ার ক্ষমতা রাখবে সংসদ। অর্থাৎ একটা সংসদ বৈঠকে বসে, আজকে সংসদে যদি বৈঠকে বসে সকালবেলা যদি চিন্তা করে যে না, আমি 3 জন বিচারপতির চাকরি খেয়ে দেবো, তারা পারবে। এটা আওয়ামী লীগ গভর্নমেন্ট এই করেছে 2016 সালে। এরপরে তারা এই আরো কিছু আপনার এমন মানে কিছু করেছে যে বিচার বিভাগ ছিল পৃথক, বিচার বিভাগটা ছিল পৃথক, এবং এটা বিএনপি গভর্নমেন্ট করেছে যে বিচার বিভাগ এক্সিকিউটিভ ব্রাঞ্চ থেকে পৃথক, একটা রাষ্ট্রের নির্বাহী বিভাগ থাকবে আলাদা, বিচার বিভাগ থাকবে আলাদা। কিন্তু তারা কি করেছে, এই যে আনিসুল হক যে পালিয়ে গেল, সে কি করেছে যে সমস্ত বিচারকের নিয়োগ বিয়োগ হয়েছে আইন মন্ত্রণালয় থেকে। আইন মন্ত্রণালয়ের মাধ্যমে বিচার নিয়োগ বিয়োগ হবে। সমস্ত ম্যাজিস্ট্রেট, সমস্ত জাজ, তারা এমনকি তারা তদবিরের জন্য আইন মন্ত্রণালয়ে যে আইনমন্ত্রীর অধীনে বসে থাকতো, অথচ তার স্বাধীনভাবে বিচার করবে কিভাবে তারা? যেখানে আইন মন্ত্রণালয় তার পদোন্নতি দিবে, আইন মন্ত্রণালয় তাকে চাকরি দিবে, তাহলে সে স্বাধীনভাবে কিভাবে কাজ করবে? কিন্তু এটা কিন্তু বিএনপি গভর্নমেন্ট করেছিল যা বিচার বিভাগ স্বাধীন, নির্বাহী বিভাগ আলাদা, বিচার বিভাগ আলাদা, কেউ কারো ডিস্টার্ব করবে না বিচার। কিন্তু এই স্বাধীনতাটা খর্ব করেছে এই আনিসুল হক এবং তার যে গভর্নমেন্ট, এই গভর্নমেন্ট। যাই হোক, এই বিষয়ে আরো অনেক লম্বা আলোচনা আছে। তো আপনি আমরা মোটামুটি সংকটগুলো বুঝতে পারলাম। এরপর যে আমাদের যারা উপস্থিত রয়েছেন, আমরা তাদের কাছ থেকে কিছু আলোচনা শুনবো। যে আমরা যেখানে যারা উপস্থিত হয়েছে, আমরা তো সংবিধান বিষয়ে মোটামুটি একটা আইডিয়া পেলাম। তো এই বিষয়ে এই পর্যায়ে এসে আমি আমাদের যে আজকে যে আলোচনা বিষয় আছে, যে সাংবিধানিক সংকট যেটা হয়েছে, সেই পর্যায়ে সংক্ষিপ্ত আলোচনা করার জন্য আমি আহ্বান জানাচ্ছি আজকের অতিথি জনাব মুফতি সোহাইব আহমদ ভাইকে। বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আলোচনাটা খুবই চমৎকার এবং খুব গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। বিশেষ করে আমি সবচেয়ে বেশি উপভোগ করেছি এই অংশটা, যে এই যেই অংশগুলোতে আমাদের ক্ষতিটা করা হয়েছে, ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এবং রাষ্ট্রীয় দৃষ্টিকোণ থেকে। বিশেষ করে একটা অংশ যেখানে বলা হয়েছে যে মানে রাষ্ট্রটাকে একটা সেকুলারিজমের মধ্যে বেঁধে দিয়ে এরপরে একটা অংশে গিয়ে বলা হয়েছে কি যে হ্যাঁ, তার মানে হচ্ছে আপনি মূলত একটা খাঁচার মধ্যে আবদ্ধ হয়ে গেলেন। তো আমার এই পুরো আলোচনা থেকে যতটুকু আমি যদি মন্তব্য করি, তাহলে আমি মন্তব্য এটা করব যে একটা রাষ্ট্রের সংবিধান বা কনস্টিটিউশন তো ওই রাষ্ট্রের জনগণের সুবিধার জন্য, তাকে বেঁধে ফেলার জন্য কিন্তু নয়। মানে সংবিধান অবশ্যই জনগণকে পরিচালিত করবে এবং জনগণকে, কিন্তু সংবিধান যখন তৈরি করা হয় তখন অবশ্যই জনগণের মনোতুষ্টি এবং তাদের চাওয়া পাওয়া ইত্যাদি বিষয়গুলো খেয়াল রাখবে। তো এই সংবিধানের এই টোটাল আলোচনা থেকে আমি যেটা বুঝলাম সেটা হচ্ছে কি, যে খুবই চতুরতার সাথে, মানুষ যাতে বুঝতে না পারে, অত্যন্ত চালাকির সাথে আমাদেরকে বেঁধে ফেলা হয়েছে যে আমি এই দল করতে পারবো না, ওই দল করতে পারবো না, আমাকে করলে হয়তো ওনারা আওয়ামী লীগে ঢুকতে হবে অথবা এই মার্কা কিছু জিনিস করতে হবে। তো এই জিনিসটা আমার আলোচনা থেকে বুঝলাম। এই জিনিসটা আমার কাছে একটু নতুন। আর এছাড়া টোটাল আলোচনাটা আমার কাছে খুবই উপভোগ্য, অত্যন্ত সুন্দর চমৎকার আলোচনা হয়েছে। জাযাকুমুল্লাহ খায়র। ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য।
আরেকটি বিষয় হলো যে আসলে আমরা এখানে যেটা বুঝতে পারলাম সংবিধানের আলোকে, আমাদের যে এই পঞ্চদশ সংশোধনী যার মাধ্যমে হয়েছে, বিশেষ করে সুরঞ্জিত সেনগুপ্ত, উনি যে ধারাগুলো এখানে সংযোজন করেছেন, দেখা যাচ্ছে যে আসলে এমন একটা সংবিধান তৈরি করা হয়েছে যে সংবিধানের আলোকে আওয়ামী লীগ সরকারকে একেবারে কিয়ামতের আগ পর্যন্ত ক্ষমতায় থাকতে হবে এমন একটা সিস্টেম ওখানে পরিবর্তন করার কোনো সুযোগই রাখা হয় না। অর্থাৎ যে সংকটটা সৃষ্টি হয়েছে যে বর্তমান যে সরকার, একটা দেশে আন্দোলন হতে পারে, পরিবর্তন হতে পারে, এমন একটা সিস্টেম করা হয়েছে যে সিস্টেমের আলোকে যারা আমাদের দেখি যে আওয়ামী লীগ ভাইরা যখন বলেন যে সংবিধানের বাইরে যাওয়া যাবে না, অর্থাৎ সংবিধান তারা এমন ভাবে তৈরি করেছেন যে এই সংবিধানের আলোকে সরকারের পরিবর্তনের কোনো পথই নাই। তো সেই জায়গা থেকে ছাত্র জনতা যে 24-এর কোনো আন্দোলন, যেহেতু সংবিধানের আলোকে কোনো পথই নাই, সুতরাং তাকেই বিদায় করে দেওয়াটা মনে হয় যে ছাত্র জনতা একবারে উপযুক্ত সঠিক সিদ্ধান্ত ছিল।